আমরা পড়ব আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হবে নিরপেক্ষ ন্যায়। আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে নিরপেক্ষ ন্যায়। আচ্ছা, আগে আমরা প্রত্যেকবার আমরা অনুমানের দুটো করে ভাগ করেছিলাম, অবরোহ আরোহ। সেই অবরোহ অনুমানের মধ্যেও আমরা আবার দুটো ভাগ করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। অবরোহ অনুমানের আবার আমি একবার লিখে দিচ্ছি, দুটো ভাগ করেছিলাম। একটা ছিল মাধ্যম আর একটা ছিল অমাধ্যম। ঠিক আছে, মাধ্যম অবরোহ অনুমান, অমাধ্যম অবরোহ অনুমান। আচ্ছা, হ্যাঁ, মাধ্যম অবরোহ অনুমান, অমাধ্যম অবরোহ অনুমান, এই দুটো অমাধ্যম অনুমান ছিল। আচ্ছা, আমরা অমাধ্যম অনুমানে বেশ কতগুলো পড়েছি। যেমন আমরা বিরোধিতা পড়েছি, অমাধ্যম অনুমানের ক্ষেত্রে বিরোধিতা পড়েছি, আবর্তন পড়েছি, আগের চ্যাপ্টারতেই পড়েছি, বিবর্তনও পড়েছি আমরা। তো অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা বেশ কতগুলো জিনিস পড়েছি, যেমন বিরোধিতা, আবর্তন, বিবর্তন, এই ধরনের। এবার আমরা আজকে এই অধ্যায়ে যেটা পড়ব সেটা আসলে একটা অমাধ্যম অনুমান নয়, এটা আসলে একটা মাধ্যম অনুমান। তো সেই কারণে আমরা মাধ্যম অনুমানের ভাগগুলো একটু দেখে নেব। এটা আমরা প্রথমেই দুটো ভাগ করছি, একটা হচ্ছে ন্যায় অনুমান আর একটা হচ্ছে অন্যায় অনুমান। আচ্ছা, মাধ্যম অনুমানে তাহলে প্রথমে দুটো ভাগ করলাম, একটা ন্যায় অনুমান, একটা অন্যায় অনুমান। এবার আমাদের পাঠ্য হচ্ছে, দেখো এখানে লেখা আছে নিরপেক্ষ ন্যায়। তো আমরা বুঝতে পারছি যে আমাদের পাঠ্য হচ্ছে এই ন্যায় অনুমান। মাধ্যম অনুমানের থেকে যে একটা ভাগ বেরিয়েছে ন্যায় অনুমান, সেটাই আমাদের পাঠ্য। তো এটার ভাগগুলো আমরা দেখব। ন্যায় অনুমানকে আবার দু রকম ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মিশ্র ন্যায় আর একটা হচ্ছে অমিশ্র ন্যায়। আচ্ছা, এবার যেটা মিশ্র ন্যায়, মিশ্র মানে অনেক মিশিয়ে থাকবে আর কি। এই মিশ্র ন্যায়কে তিন রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, একটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, আর একটা হচ্ছে দ্বিকল্প ন্যায়। আচ্ছা, তাহলে মিশ্র ন্যায় অনুমানকে তিন রকম ভাগে ভাগ করলাম, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় আর দ্বিকল্প ন্যায়। এবার যেটা অমিশ্র ন্যায় অনুমান, ওটাকেও আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়, আসলেই যেটা আমাদের পাঠ্য, এই অধ্যায়ে যেটা আমাদের পাঠ্য সেটা আসছে এখানে। তাহলে সেটা একটা অমিশ্র ন্যায়। ন্যায় অনুমান তো অবশ্যই, মাধ্যম অনুমান তো অবশ্যই। মাধ্যম অনুমানের একটা ভাগ ন্যায় অনুমান, ন্যায় অনুমানের একটা ভাগ অমিশ্র ন্যায় অনুমান, তার একটা ভাগ হচ্ছে নিরপেক্ষ ন্যায়। এটাই আমাদের পাঠ্য। তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়, এটা হচ্ছে প্রাকল্পিক ন্যায়, আর এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়। ঠিক আছে, তাহলে আমরা অবরোহ অনুমানে দুটো ভাগ করেছি, একটা মাধ্যম অমাধ্যম। অমাধ্যম অনুমান বেশ কতগুলো পড়ে এসেছি এতক্ষণ ধরে। এবার মাধ্যম অনুমান আমরা পড়ব। মাধ্যম অনুমানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ন্যায় অনুমান আর অন্যায় অনুমান। ন্যায় অনুমানে দুটো ভাগ, মিশ্র ন্যায়, অমিশ্র ন্যায়। মিশ্র ন্যায়ের তিনটে ভাগ, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, দ্বিকল্প ন্যায়। আর অমিশ্র ন্যায় অনুমানের তিন রকম ভাগ, একটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়, একটা প্রাকল্পিক ন্যায়, একটা বৈকল্পিক ন্যায়। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে মাধ্যম অনুমান কাকে বলে আমরা সবাই বারবার জেনেছি। তো এখানে আমরা প্রথমেই যেটা করব, আমরা এই প্রত্যেকটা সংজ্ঞাটা দেখে নেব। তার আগে আমরা যেটা করব, মাধ্যম অমাধ্যমের একটা পার্থক্য, এটা পরীক্ষাতে আসতে পারে।
মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও বলে একটা প্রশ্ন আসতে পারে। সেই কারণে এখানে যেটা করবো সেটা হচ্ছে মাধ্যম অমাধ্যমের মধ্যে একটু পার্থক্যটা দেখে নেব। দেখো, মাধ্যম অমাধ্যম অনুমানের একটু পার্থক্যটা আমরা এখান থেকে শুরু করতে পারি। এটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে অমাধ্যম অনুমান করি, আর পাশে একটা মাধ্যম অনুমানের ছক করি। আচ্ছা, তাহলে এটা মাধ্যম অমাধ্যম অনুমান, মাধ্যম অনুমান। প্রথমে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সহজ হবে একটা উদাহরণ যদি আমি প্রথমেই মনে করে নিই। প্রচুর উদাহরণ আমরা জানি, এটার ক্ষেত্রে উদাহরণ ধরো আমি দিলাম একটা বিবর্তনের উদাহরণ দিলাম। ধরো বিবর্তনও একটা অমাধ্যম অনুমান, যেমন ধরো সকল ফুল হয় সুগন্ধি। ঠিক আছে, তাহলে আমি জানি এটা এ বছর, তাহলে আমি এটাকে বিবর্তন করি। ঠিক আছে, এটা বিবর্তনের উদাহরণ দিলাম। এটা হলো অমাধ্যম অনুমানের উদাহরণ। একটা মাধ্যমের উদাহরণ দিই, দেখো একটা মাধ্যম, আমরা যেহেতু নিরপেক্ষ ন্যায় পড়ছি, নিরপেক্ষ ন্যায়ের একটা উদাহরণ দিই। তোমরা এখনো জানো না, তবে আমি এখন উদাহরণটা দিয়ে দিই, দেখো। এটা একটা মাধ্যম অনুমানের উদাহরণ। আচ্ছা, এটা অমাধ্যম, এটা মাধ্যম। তো প্রথম পার্থক্যই হচ্ছে উদাহরণের পার্থক্য। উদাহরণের পার্থক্য দেখতে পাচ্ছি এখানে দুটো মাত্র বচন রয়েছে, এখানে 1 2 3 তিনটে বচন রয়েছে, মানে 2 এর বেশি বচন রয়েছে এখানে। আচ্ছা, তাহলে 2 নম্বর পার্থক্য আমি এটা লিখতে পারি। আর 2 নম্বর পার্থক্যটা আমরা সংজ্ঞাতেই পেয়ে যাই। অমাধ্যম অনুমানে কি হয়, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়, কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা পড়েছিলাম একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়। এই দুটোই অবরোহ অনুমান। তার মধ্যে অমাধ্যম অনুমানটা একটি মাত্র আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়, মাধ্যম অনুমানটা একাধিক আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়। তাই লিখবো 2 নম্বর পার্থক্য হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। আর এটা হচ্ছে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে দেখো এখানে একটা মাত্র আশ্রয় বাক্য রয়েছে, মানে এখানে একটা মাত্র আশ্রয় বাক্য রয়েছে আর সিদ্ধান্ত রয়েছে, মানে এই এই অনুমানটা দুটো মাত্র বচন দ্বারা গঠিত হয়। অমাধ্যম অনুমানটা দুটো মাত্র বচন দ্বারা গঠিত হয়, সেখানে মাধ্যম অনুমানটা দেখো 1 2 3 তিনটি বচন দ্বারা গঠিত হয়েছে। তাহলে অমাধ্যম অনুমান দুটি বচন দ্বারা গঠিত হয়, এখানে লিখবো মাধ্যম অনুমান তিনটি বচন দ্বারা গঠিত হয়। ঠিক আছে, বেশ। আর 4 নম্বর দেখো পদের। এখানে আমরা অমাধ্যম অনুমানে প্রত্যেকবার দেখে এসেছি এটা একটা উদ্দেশ্য পদ আর এটা হচ্ছে একটা বিধেয় পদ।
এটাও তাই, এটা একটা উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ। তার মানে অমাধ্যম অনুমানে দুটো মাত্র পদ থাকে। তাই লিখব অমাধ্যম অনুমানে দুটি পদ থাকে, একটাকে বলে উদ্দেশ্য ও বিধেয়। তাহলে দেখো অমাধ্যম অনুমানে দুটি পদ থাকে, একটা উদ্দেশ্য আর বিধেয়, একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। 4 নম্বর দেখো, এর ক্ষেত্রে দেখো এখানে দেখো তিনটে পদ আছে। দেখো এটা মানুষ একটা পদ, মরণশীল একটা পদ, আর রাম একটা পদ। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো রিপিট হয়েছে। এই যে মানুষটা আবার একবার লেখা হয়েছে, মরণশীলটা আবার একবার লেখা হয়েছে, এই রামটাও আর একবার লেখা হয়েছে। তার মানে মোটমাট এখানে তিনটে পদ আছে, মানুষ, মরণশীল আর রাম। এই যে রাম এখানে আছে, নিচের থেকে দেখতে হয়, রাম এখানে আছে, মরণশীল এখানে আছে, আর এখানে মানুষ আছে। যেটা সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকে, সিদ্ধান্তে যেটা প্রথমেই থাকে, যেটা উদ্দেশ্য স্থানে থাকে, সেটাকে বলা হবে পক্ষপদ, এটাকে বলা হয় পক্ষপদ। আর যেটা সিদ্ধান্তে বিধেয় স্থানে থাকবে সেটাকে বলা হবে সাধ্যপদ। আর যেটা সিদ্ধান্তে থাকবে না, যে পদের সিদ্ধান্তে থাকবে না, শুধু আশ্রয় বাক্য দুটোতে থাকবে, সেটাকে বলা হবে হেতুপদ। ঠিক আছে, যাই হোক, তাহলে মাধ্যম অনুমানে তিনটি পদ থাকে। কি কি? এই যে পক্ষপদ, যেটা সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকছে, তারপরে এই যে সাধ্যপদ, যেটা সিদ্ধান্তে বিধেয় স্থানে থাকছে, আর এই যে হেতুপদ, যেটা আশ্রয় বাক্য দুটোতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, হেতুপদ। এরকম একটা পার্থক্য তোমাদের আসতে পারে, তাই এটা করে রাখলাম, মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য। আচ্ছা, এবার আমি মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্যটা করা হয়ে গেছে, ন্যায় অনুমান। তাহলে আমি তাহলে পড়ে নিতে পারি, আচ্ছা ন্যায় অনুমান কাকে বলে। আমরা যে এই যে নিরপেক্ষ ন্যায় পড়তে যাচ্ছি, ন্যায়েরই একটা ভাগ নিরপেক্ষ ন্যায়, এটাই আমাদের পাঠ্য। তো এই ন্যায় কাকে বলে, ন্যায় অনুমান কাকে বলে সেটা একটু দেখে নিই। দেখো ন্যায়ের একটা উদাহরণ আমরা কিন্তু এখানে দেখে নিচ্ছি, এটা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। তো এরকম একটা ন্যায়ের উদাহরণ আমরা দেখে নিচ্ছি। এবার ন্যায় কাকে বলে সেটা একটু আমরা দেখে নিই। ন্যায়ের সংজ্ঞা হচ্ছে যে, দেখো এটা একটা অবরোহ অনুমান এবং এটা একটা মাধ্যম অনুমান। তাহলে লিখবো প্রথমেই যে অবরোহ মূলক মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে, এখানে দুটো আশ্রয় বাক্য থাকে, আমি বলেছিলাম এই দুটো আশ্রয় বাক্য আর এটা সিদ্ধান্ত, তাহলে দুটো আশ্রয় বাক্য থাকে ন্যায় অনুমানে। তাহলে এই বলেছে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই একটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় না, তাকে ন্যায় অনুমান বলে। আচ্ছা, এই সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনো একটা আশ্রয়বাক্য অতিক্রম করে যায় না, এই অংশটা আমরা অবরোহ অনুমানের সংজ্ঞাতেও পড়েছিলাম। তো কিছুই না, সামনে শুধু এটুকু যোগ করতে হবে, যেহেতু এটা একটা অবরোহমূলক মাধ্যম অনুমান, তাই প্রথমে আমি লিখেছি যে অবরোহমূলক মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে।
এই দুটো আশ্রয় বাক্য এরা পরস্পর সম্পর্কযুক্ত। এই দুটো পরস্পর সম্পর্কযুক্ত আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটা কখনোই একটা আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় না। এই লাইন দুটো তো আমরা অবরোহ অনুমানের ক্ষেত্রেই পড়েছি, যে কোনো অবরোহ অনুমানের ক্ষেত্রে আমরা এই লাইন দুটো পড়েছি। অবরোহ অনুমানের সংজ্ঞার ক্ষেত্রেও আমরা পড়েছি যে সেখানে অনিবার্যভাবে নিশ্চিত হবে এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যকে অতিক্রম করে যাবে না। ন্যায়ের ক্ষেত্রেও তাই সেম আছে এই দুটো, শুধু এখানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্য এটা উল্লেখ করতে হবে, যেহেতু এখানে দুটো আশ্রয় বাক্য ইউজ করা হয়েছে সেটা বোঝাবার জন্য। ঠিক আছে, এটা হলো ন্যায় অনুমান। বেশ, তাহলে ন্যায় অনুমান কাকে বলে পড়ে নিয়েছি। এবার ন্যায় অনুমানের একটা ভাগ হচ্ছে অমিশ্র ন্যায় অনুমান। এটা মিশ্র অমিশ্র এই কারণে বলেছে কেন কি আমরা বচনের একটা ভাগ পড়ার সময় পড়েছিলাম যে বচন দুভাগে ভাগ করা যায় সম্পর্কের ভিত্তিতে। একটা একদম বচনের চ্যাপ্টারতে পড়েছিলাম, যদি খাতা খুলে দেখো তাহলে মনে পড়ে যাবে, বা আমার আগের ভিডিও খুলে দেখো তাও মনে পড়ে যাবে। আমরা বচনের ক্ষেত্রে দুটো বচনের ভাগ করেছিলাম, সেটা হচ্ছে সম্পর্কের ভিত্তিতে বচনকে দুভাগে ভাগ করা যায়। একটা পড়েছিলাম সাপেক্ষ আর একটা পড়েছিলাম নিরপেক্ষ। এই যে এখানে নিরপেক্ষটা ইউজ করা হয়েছে। তো যেটা সাপেক্ষ বচন ছিল সেই বচনটা কেমন ছিল, যদি সে আসে তবে আমি যাব। অর্থাৎ সাপেক্ষ বচন আমরা সেটাকে বলেছি যে বচনে উদ্দেশ্য আর বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে, তাকে সাপেক্ষ বচন বলে। আর যে বচনে উদ্দেশ্য আর বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না, তাকে আমরা কি বলেছি, নিরপেক্ষ বচন বলেছি। তাহলে বচনের দেখো দুটো ভাগ ছিল, একটা আমরা নিরপেক্ষ বচন করেছিলাম সম্পর্কের ভিত্তিতে, আর একটা সাপেক্ষ করেছিলাম। নিরপেক্ষ বচন আমরা প্রচুর পড়েছি, এ ই আই ও এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা বচনের ক্ষেত্রে কি হয়েছিল, উদ্দেশ্য আর বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করছিল না। সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষ আর মরণশীল এই দুটো পদ কিন্তু পরস্পর উপর নির্ভরশীল ছিল না, একদম নিরপেক্ষ ছিল। অর্থাৎ যে বচনে উদ্দেশ্য আর বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে। যেমন এ ই আই ও, সামান্য সহার্থক সামান্য নঙর্থক, বিশেষ সহার্থক বিশেষ নঙর্থক, এই বচনগুলো। কিন্তু কিছু বচন আছে যেমন ওই বললাম যদি সে আসে তবে আমি যাব, এই ধরনের বাক্য যেখানে উদ্দেশ্য আর বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে, সেইগুলোকে বলা হয় সাপেক্ষ বচন। সাপেক্ষ বচন কি হতে পারে, প্রাকল্পিক বচন হচ্ছে একটা সাপেক্ষ বচন, বৈকল্পিক বচন হচ্ছে একটা সাপেক্ষ বচন, বিকল্প বচনও হচ্ছে একটা সাপেক্ষ বচন। প্রাকল্পিক বচন কিরকম হয়, প্রাকল্পিক বচন হলো যেগুলোকে যদি তবে এরকম করে উল্লেখ করে। বৈকল্পিক বচন হচ্ছে হয় অথবা, এই শর্তের দ্বারা হয় তুমি যাবে অথবা আমি যাব, এই ধরনের। এটা নির্ভর করছে একটা শর্তের উপর, যদি সে আসে তবে আমি যাব, এটা একটা শর্তের উপর নির্ভর করছে। আর বিকল্প বচন হচ্ছে যদি এবং কেবল যদি, তাহলে বিকল্প বচন হলে সেটা এরকম থাকবে, আমি যাব যদি এবং কেবল যদি সে যায়। তাহলে এই ধরনের বচনগুলো হচ্ছে সাপেক্ষ বচন। তো এই যে এখানে মিশ্র ন্যায় অমিশ্র ন্যায় বলেছে, তাহলে যে ন্যায় অনুমানে সব কটা বচন, ন্যায় কটা বচন থাকে, মোট 3টে বচন থাকে, দুটো আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত। তাহলে যে ন্যায় অনুমানে বচনগুলি নিরপেক্ষ ও সাপেক্ষ বচন মিশিয়ে থাকে, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন মিলিয়ে থাকে, তাদেরকে বলা হয় মিশ্র ন্যায়। আর যে ন্যায় অনুমানে বচন 3টি একই জাতীয় হয়, হয় বচন 3টেই নিরপেক্ষ হবে অথবা বচন 3টেই সাপেক্ষ হবে, তাকে বলা হয় অমিশ্র ন্যায়। তাহলে যে ন্যায় অনুমানে বচনগুলি নিরপেক্ষ ও সাপেক্ষ মিশিয়ে থাকে তাদেরকে বলা হয় মিশ্র ন্যায়। আর যে ন্যায় অনুমানে সবগুলি বচনই এক জাতীয় হয়, সবগুলি বচনই হয় নিরপেক্ষ হয় অথবা সবগুলো বচনই সাপেক্ষ হয়, তাকে অমিশ্র ন্যায় বলে। এবার যেটা মিশ্র ন্যায় সেটা নাম শুনেই তুমি বুঝতে পারবে যে এগুলোতে মিশিয়ে রয়েছে নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। কি বলা হয়েছে এখানে, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। প্রাকল্পিক বচনটা একটা কি বচন, দেখো প্রাকল্পিক বচনটা একটা সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন দেখো নিরপেক্ষ উল্লেখ আছে, তার মানে একটা সাপেক্ষ একটা বচন নিরপেক্ষ। এই ন্যায়ে একটা বচন সাপেক্ষ হবে একটা বচন নিরপেক্ষ হবে, এই ন্যায়টার ক্ষেত্রেও তাই। একটা বচন হবে বৈকল্পিক বচনটা কি বচন, একটা সাপেক্ষ বচন, আবার নিরপেক্ষ বচন আছে, তাহলে একটা বচন সাপেক্ষ হবে একটা বচন নিরপেক্ষ হবে, এই ন্যায়। বিকল্প বচন, এই বিকল্প ন্যায়ের ক্ষেত্রেও তাই, একটা বচন হবে বিকল্প বচন আর একটা বচন বিকল্পও হতে পারে অথবা নিরপেক্ষও হতে পারে, সেই ন্যায়। এই জন্য এই সবগুলোকে, এই 3টেকেই মিশ্র ন্যায় বলা হয়েছে, যেহেতু এখানে নিরপেক্ষ আর সাপেক্ষ বচন মিলিয়ে থাকে প্রত্যেকটা ন্যায়। এইটা অমিশ্র ন্যায়। অমিশ্র ন্যায় 3টে ভাগ করা হয়েছে, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক ন্যায় আর বৈকল্পিক ন্যায়।
তার আচ্ছা একটা কথা বলে দিই, মিশ্র ন্যায় কাকে বলে সেটা লিখে নাও, আমি বলছি। আর অমিশ্র ন্যায় কাকে বলে সেটাও লিখে নাও। আর এগুলোর ক্ষেত্রে তোমরা পারবে। দেখো আমি আগে বলে দিই, ন্যায় মিশ্র ন্যায় কাকে বলে, যে ন্যায় অনুমানে তিনটি বচন সাপেক্ষ ও নিরপেক্ষ মিশিয়ে থাকে। যে ন্যায় অনুমানে তিনটি বচন সাপেক্ষ ও নিরপেক্ষ মিশিয়ে থাকে তাকে মিশ্র ন্যায় বলে। যেমন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, বিকল্প ন্যায়। আর যে ন্যায় অনুমানে তিনটি বচনই এক জাতীয় হয়, তিনটি বচনই হয় নিরপেক্ষ হয় অথবা সাপেক্ষ হয়, তাকে মিশ্র ন্যায় বলে। এবার তোমাকে যদি বলে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে, তাহলে তুমি খুব সহজেই বলতে পারবে যে ন্যায় অনুমানে প্রধান আশ্র বাক্য একটি প্রাকল্পিক বচন, অপ্রধান আশ্র বাক্য একটি নিরপেক্ষ বচন এবং সিদ্ধান্ত একটি নিরপেক্ষ বচন হয়, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। আচ্ছা এগুলো পরে পড়লে হবে, পরের চ্যাপ্টারে আবার এইগুলো এই সংক্রান্ত আলোচনা আছে। আপাতত মিশ্র ন্যায় কাকে বলে, অমিশ্র ন্যায় কাকে বলে সেটা জেনে রাখো। যে ন্যায় অনুমানে তিনটি বচন নিরপেক্ষ ও সাপেক্ষ মিলিয়ে থাকে তাকে মিশ্র ন্যায় বলে। আর যে ন্যায় অনুমানে তিনটি বচনই এক জাতীয় হয়, তিনটি বচনই হয় নিরপেক্ষ হয় অথবা সাপেক্ষ হয়, তাকে মিশ্র ন্যায় বলে। তাহলে মিশ্র ন্যায় কাকে বলে লিখে নিলে। এবার আমরা আসছি এই তিনটে ভাগ, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়। এই তিনটের মধ্যে তোমাদের পাঠ্য হচ্ছে নিরপেক্ষ ন্যায়। তাহলে আমরা এটাই পড়বো, নিরপেক্ষ ন্যায় কাকে বলে। তাহলে আমরা ন্যায় কাকে বলে পড়ে নিয়েছি, এবার আমরা পড়বো নিরপেক্ষ ন্যায় কাকে বলে। নিরপেক্ষ ন্যায় একদম ন্যায়ের মতোই সংজ্ঞা, সেম টু সেম, শুধু একটুখানি পার্থক্য আছে। দাঁড়াও আগে লিখে নিই নিরপেক্ষ ন্যায়। তুমি শুরুটা এরকম থেকে করতে পারো, যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে এরকম করতে পারো, অথবা এটা লিখে দিতে পারো যে ন্যায় অনুমানে। ন্যায় অনুমান মানেই সবাই বুঝে নেবে যে এটা অবরোহমূলক মাধ্যম অনুমান হবে। তাহলে যে ন্যায় অনুমানে কি লিখেছে, পরস্পর সম্পর্কযুক্ত, এখানেও তাই লিখবো পরস্পর সম্পর্কযুক্ত। অবশ্যই দুটি আশ্রয় বাক্য থেকে। এবার দুটি কি আশ্রয় বাক্য বলতো, এখানে বলেছি নিরপেক্ষ ন্যায়, এখানে বলেছিলাম অমিশ্র ন্যায়। তার মানে এই ন্যায় অনুমানের প্রধান আশ্রয় বাক্যটাও নিরপেক্ষ ন্যায় হবে। এখানে তিনটে, আচ্ছা এই ন্যায় অনুমানটা এরকম দেখতে হয়, একটা প্রধান আশ্রয় বাক্য থাকে, একটা অপ্রধান আশ্রয় বাক্য থাকে, আর একটা সিদ্ধান্ত থাকে। প্রধান আশ্রয় বাক্য থাকে একটা, অপ্রধান আশ্রয় বাক্য থাকে একটা, সিদ্ধান্ত থাকে একটা, ঠিক আছে। এবার এটা বলেছে নিরপেক্ষ ন্যায়, আর এটা অমিশ্র ন্যায়। অমিশ্র ন্যায় মানে কি, তিনটে বচনই এক জাতীয় হবে। এই বচনটা যদি নিরপেক্ষ হয়, এই বচনটাও নিরপেক্ষ হবে, এই বচনটাও নিরপেক্ষ হবে। এটার নামই হচ্ছে নিরপেক্ষ ন্যায়। তার মানে আমরা বুঝতে পারছি তিনটি বচনই নিরপেক্ষ হবে। তাহলে এই বচনটা একটা নিরপেক্ষ বচন, এই বচনটা একটা নিরপেক্ষ বচন হবে, এবং সিদ্ধান্তটাও একটা নিরপেক্ষ বচনই হবে। ঠিক আছে, তাহলে এই ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত তিনটেই নিরপেক্ষ বচন হবে। সেই কারণে এইখানে আমি লিখব যে ন্যায় অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি নিরপেক্ষ আশ্রয় বাক্য থেকে। ঠিক আছে, এখানে নিরপেক্ষ কথাটা যোগ করব, যেহেতু নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা দিচ্ছি, তাই এখানে নিরপেক্ষ। আচ্ছা, যে ন্যায় অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি নিরপেক্ষ আশ্রয় বাক্য থেকে, দুটো নিরপেক্ষ আশ্রয় বাক্য থেকে, মানে দুটো নিরপেক্ষ বচন আশ্রয় বাক্য, দুটো নিরপেক্ষ বচন, আর সিদ্ধান্তটাও নিরপেক্ষ বচন হয়েছে। তাহলে তাই লিখবো যে দুটি নিরপেক্ষ আশ্রয় বাক্য থেকে একটি নিরপেক্ষ বচন সিদ্ধান্ত রূপে অনিবার্যভাবে নিশ্চিত হয়। তারপর তুমি এটাও লিখতেও পারো, এবং সিদ্ধান্তটি কখনো একটি আশ্রয় বাক্য অতিক্রম করে যায় না। আমি এটা লিখলাম না, তুমি এটা লিখতেও পারো। নিশ্চিত হয় তাকে নিরপেক্ষ ন্যায় অনুমান বলে। আচ্ছা, তাহলে যে ন্যায় অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি নিরপেক্ষ আশ্রয় বাক্য থেকে একটি নিরপেক্ষ বচন সিদ্ধান্ত রূপে
অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে নিরপেক্ষ ন্যায় অনুমান বলে। আচ্ছা, এবার একটা নিরপেক্ষ ন্যায় অনুমানের তোমার একটা হচ্ছে উদাহরণ দিয়ে দিই, একটা নিরপেক্ষ ন্যায় অনুমানের একটা উদাহরণ দিয়ে দেখো। আচ্ছা, এইটা তোমরা একটু লিখে নিতে পারো যে সাপেক্ষ বচনগুলো কি কি, প্রাকল্পিক, বৈকল্পিক, বিকল্প, এই বচনগুলো একটা হচ্ছে সাপেক্ষ বচন। সেগুলো প্রাকল্পিক বচন চেনার উপর এখানে যদি তবে থাকবে, বৈকল্পিক বচন চেনার উপর এখানে হয় অথবা থাকবে, বিকল্প বচন চেনার উপর যদি এবং কেবল যদি থাকবে। আচ্ছা, এটা আমি পরের চ্যাপ্টারেও পড়াবো যদিও, তবু এটা একটু জেনে রাখতে পারো, লিখে রাখতে পারো। আচ্ছা, আমি আবার নিরপেক্ষ বচনে নিরপেক্ষ ন্যায় ফিরে যাই। আচ্ছা, এবার একটা নিরপেক্ষ ন্যায়ের একটা উদাহরণ দেখি। নিরপেক্ষ ন্যায় দেখতে কেমন হয়? এখানে একটা প্রধান আশ্রয়, প্রথমে একটা প্রধান আশ্রয় বাক্য থাকে, দ্বিতীয়টা একটা অপ্রধান আশ্রয় বাক্য থাকে, তারপরে শেষে সিদ্ধান্ত বাক্য থাকে। ঠিক আছে? আচ্ছা, তো আমি আগের উদাহরণটা দিয়ে দেখাই। এই উদাহরণটা যেটা এখানে লিখেছিলাম, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। আচ্ছা, এবার যেটা সিদ্ধান্তের নিচের থেকে লিখতে হয় একেবারে, তো যেটা সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকবে সেটাকে আমরা বলবো পক্ষপদ। ঠিক আছে? যেটা সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকবে সেটাকে আমরা বলবো পক্ষপদ। যেটা সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকবে সেটাকে আমরা বলবো সাধ্যপদ। এই দুটো পদ আছে সিদ্ধান্তে। এবার যে পদটা এখানে আরেকটা পদ আছে, দেখো রাম, রামই আছে, তাহলে আমি এটাও পক্ষপদই হবে। মরণশীল, এখানেও মরণশীল আছে, সাধ্যপদ হবে। এবার আর একটা পদ বাকি রয়ে গেল, যে মানুষ, এখানেও মানুষ আছে, মানে এক একটা পদ দুবার করে ব্যবহার করা হয়েছে। দেখো, এক একটা পদ দুবার করে ব্যবহার করা হয়েছে, সব পদগুলো, তিনটে পদ আছে, তিনটে পদে দুবার করে। তো দুটো পদের নামকরণ আমার করা হয়ে গেছে। একটা হচ্ছে যেটা সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকবে সেটাকে আমি পক্ষপদ করব, যেটা সিদ্ধান্তে বিধেয় স্থানে থাকবে সেটাকে আমি সাধ্যপদ করব। আচ্ছা, এই ন্যায়টার ক্ষেত্রে পক্ষপদটা অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে আছে বলেই যে সবসময় অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকবে এমন নয়। এটা কিন্তু এই রকম জায়গাতে বিধেয় স্থানেও থাকতে পারত, তবে অপ্রধান আশ্রয় বাক্যেই থাকবে। পক্ষপদটা একবার অপ্রধান আশ্রয় বাক্যে থাকবে, হয় উদ্দেশ্য স্থানে থাকবে অথবা বিধেয় স্থানে থাকবে, আর একবার সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকবে। সাধ্যপদটা সবসময় সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকবে, আর একবার প্রধান আশ্রয় বাক্যে থাকবে। প্রধান আশ্রয় বাক্যে কখনো উদ্দেশ্য স্থানে থাকতে পারে বা কখনো বিধেয় স্থানেও থাকতে পারে। ঠিক আছে? এই ক্ষেত্রে বিধেয় স্থানে রয়েছে। আচ্ছা, যাই হোক, আর একটা পদ রয়েছে, যে পদটা সিদ্ধান্তে নেই, শুধুমাত্র দুটো আশ্রয় বাক্যে আছে। এই পদটা যেটা সিদ্ধান্তে থাকবে না কিন্তু দুটো আশ্রয় বাক্যেই থাকবে, সেটাকে বলা হবে হেতুপদ। ঠিক আছে? এটা হেতুপদ, এটাও হেতুপদই হবে। তাহলে আমরা তিনটে পদ পেলাম, একটা হচ্ছে পক্ষপদ, সাধ্যপদ আর একটা হেতুপদ। ঠিক আছে, তাহলে এই পক্ষপদটাকে বড় করে না লিখে এটাকে আমরা এস বলে বোঝাতে পারি। সাধ্যপদটাকে প্রত্যেকবার সাধ্যপদ না লিখে এটাকে পি বলে বোঝাতে পারি। আর এই হেতুপদটাকে প্রত্যেকবার হেতুপদ না লিখে এম বলে বোঝাতে পারি। তাহলে এস বলতে আমরা বুঝবো পক্ষপদকে, পি বলতে বুঝবো সাধ্যপদকে। পক্ষপদ মানে হচ্ছে যেটা সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকে, আর সাধ্যপদ মানে যেটা সিদ্ধান্তে বিধেয় স্থানে থাকবে। ঠিক আছে? আর হেতুপদ মানে যেটা সিদ্ধান্তে থাকবে না, আশ্রয় বাক্য দুটোতে থাকবে। ঠিক আছে? হয়ে গেছে। এবার এম বলতে আমরা হেতুপদকে বুঝি। তাহলে এবার থেকে আমরা এস পি এম করি লিখব। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা গঠনটা তাহলে কেমন পেলাম, নিরপেক্ষ ন্যায়ের গঠনটা কেমন পেলাম, এটা একবার পরিষ্কার হয়নি। নিরপেক্ষ ন্যায়ের গঠন, নিরপেক্ষ ন্যায়ের গঠন 1 নম্বরে পেলাম যে এটাতে তিনটে বচন থাকবে। একটাকে বলবো প্রধান আশ্রয় বাক্য, একটা বলবো অপ্রধান আশ্রয় বাক্য, আর একটা বলবো সিদ্ধান্ত। তাহলে তিনটি বচন থাকবে। কি কি থাকবে না, দুটি আশ্রয় বাক্য,
একটা আশ্রয় বাক্যকে বলে প্রধান আশ্রয় বাক্য, একটাকে বলে অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে দুটি আশ্রয় বাক্য থাকবে ও একটি সিদ্ধান্ত থাকবে। ঠিক আছে, তাহলে 3টি বচন থাকবে। 2 নম্বর লিখতে পারি, এখানে 3টি পদ থাকবে, আমরা দেখলাম পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। তাহলে এটা লিখবো 3টি পদ থাকবে। পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। আরেকটা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা পদ দুবার করে ব্যবহৃত হয়েছে। এই পক্ষপদটা দুবার ব্যবহৃত হয়েছে, সাধ্যপদটা দুবার ব্যবহৃত হয়েছে, হেতুপদও দুবার ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে লিখব প্রতিটি পদ দুবার, হ্যাঁ একই অর্থে ব্যবহৃত হতে হবে। কিন্তু এখানে মননশীলটা একরকম অর্থে ব্যবহার করলাম, ওখানে মননশীলটা আরেক রকম অর্থে ব্যবহার করলাম, সেটা হলে হবে না। দুটোকেই একই অর্থে ব্যবহার করতে হবে। মানে অনেক সময় তোমরা সমর্চারিত শব্দ পড়ো না, যে দুটো শব্দ দেখতে একই রকম অথচ তাদের মানে আলাদা। সেই ক্ষেত্রে ওই সমর্চারিত শব্দ এখানে একটা ব্যবহার করলাম, এখানে একটা ব্যবহার করলাম, যে মানেটা এটার ক্ষেত্রে আলাদা লাগছে আর এটার ক্ষেত্রে মানেটা আলাদা লাগছে, সেরকম হলে কিন্তু হবে না। তাহলে দুটো পদ দুবার ব্যবহৃত করতে হবে, মানে এক একটা পদ দুবার করে ব্যবহৃত হতে হবে ঠিকই, কিন্তু প্রত্যেকবার মানে দুবারই একই অর্থে ব্যবহার করতে হবে। তাহলে প্রতিটি পদ দুবার একই অর্থে ব্যবহৃত হবে। আমি পরে এটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, আপাতত এটা এটুকু জেনে রাখো যে এটা গঠন হচ্ছে, এখানে 3টি বচন থাকবে, 3টি পদ থাকবে, আর প্রত্যেকটা পদ দুবার একই অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? তাহলে প্রধান আশ্রয় বাক্যে কোন কোন পদ রয়েছে? প্রধান আশ্রয় বাক্যে রয়েছে, প্রধান আশ্রয় বাক্যে রয়েছে কি কি পদ দেখলাম? হেতুপদ থাকতে পারে, সাধ্যপদ থাকতে পারে, হেতুপদ থাকতে পারে, হেতুপদ থাকবে আর সাধ্যপদ থাকবে। কিন্তু এদের অবস্থান পরিবর্তন হতে পারে। এই উদাহরণটাতে হেতুপদটা উদ্দেশ্য স্থানে রয়েছে, মানে সব উদাহরণে যে হেতুপদ উদ্দেশ্য স্থানে থাকবে তা নয়। এটা হেতুপদের বিধেয় স্থানেও থাকতে পারে কখনো কখনো, সাধ্যপদটাও সেরকম উদ্দেশ্য স্থানেও থাকতে পারে কখনো কখনো। মোট কথা প্রধান আশ্রয় বাক্যে থাকবে। তাহলে প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ আর সাধ্যপদ থাকবে। অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ থাকবে আর পক্ষপদ থাকবে, তবে তাদের অবস্থান চেঞ্জ হতে পারে, কখনো উদ্দেশ্য স্থানে থাকতে পারে, কখনো বিধেয় স্থানেও থাকতে পারে, এই দুটো পদ। আচ্ছা, আর সিদ্ধান্তে পক্ষপদ আর সাধ্যপদ থাকবে। তাহলে পক্ষপদ কোন কোন মানে কোন কোন বাক্যে থাকে? সিদ্ধান্ত বাক্যে থাকে আর অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। এরকম প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন এরকম আসতে পারে যে অপ্রধান আশ্রয় বাক্যে কোন কোন পদ থাকে, বা প্রধান আশ্রয় বাক্যে কোন কোন পদ থাকে, বা সিদ্ধান্তে কোন কোন পদ থাকে। অথবা প্রশ্নটা এরকম করে আসতে পারে যে পক্ষপদ কোন কোন বাক্যে থাকে, পক্ষপদ কোন কোন বাক্যে থাকে। তখন তোমাকে লিখতে হবে পক্ষপদ সিদ্ধান্ত বাক্যে থাকে আর অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। একইভাবে সাধ্যপদের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে সাধ্যপদ কোন কোন বাক্যে থাকে। তুমি বলবে সিদ্ধান্ত বাক্যে থাকে এবং প্রধান আশ্রয় বাক্যে থাকে। একইভাবে হেতুপদের ক্ষেত্রেও প্রশ্নটা আসতে পারে হেতুপদ কোন কোন বাক্যে থাকে। তুমি বলবে দুটি আশ্রয় বাক্যে থাকে, প্রধান আশ্রয় বাক্যে থাকে আর অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। এরকম শর্ট প্রশ্ন আসতে পারে, তাই বলে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রশ্ন হতে পারে পক্ষপদ কাকে বলে। পক্ষপদ কাকে বলে খুব সহজ, যেটা অবস্থান মনে রাখলে ওটা দিয়েই হবে। পক্ষপদ কাকে বলে না, যে পদটি এই যেখানে অবস্থান সেই অনুসারে এর সংজ্ঞা। যে পদটি সিদ্ধান্তে, আচ্ছা এরা কিন্তু যেটা পক্ষপদ বলছি সেটা কিন্তু সিদ্ধান্তে সবসময় উদ্দেশ্য স্থানে থাকবে, এবং যেটাকে সাধ্যপদ বলছি সেটা কিন্তু সিদ্ধান্ত সবসময় বিধেয় স্থানে থাকবে। এদের অবস্থান সিদ্ধান্তে, এদের অবস্থান চেঞ্জ হবে না, সিদ্ধান্তে এরা যেরকম আছে এরকমই থাকবে। উদ্দেশ্য স্থানে পক্ষপদ থাকবে, বিধেয় স্থানে সাধ্যপদ থাকবে। তাহলে যে পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকে, এবং আর কোথায় থাকে, পক্ষপদটা আর কোথায় থাকে, অপ্রধান আশ্রয় বাক্যে থাকে, তাহলে সেটাই লিখব। যে পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকে এবং
অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। তাকে পক্ষপদ বলে। আচ্ছা, এটা হলো পক্ষপদ। একইভাবে তোমার বাকি পদগুলোরও সংজ্ঞা দেওয়া হবে। পক্ষপদ হয়ে গেল। এবার ধরো সাধ্যপদ। সাধ্যপদের সংজ্ঞাটা নিজেরাই এতক্ষণ বলতে পারছো নিশ্চয়ই, যে পদটি সিদ্ধান্তে বিধেয় স্থানে থাকে এবং আরেকটা কোথায় থাকে, সাধ্যপদ প্রধান আশ্রয় বাক্যে থাকে এবং প্রধান আশ্রয় বাক্যে থাকে তাকে সাধ্যপদ বলে। হলো। এবার একইভাবে হেতুপদ। হেতুপদ কাকে বলে না, যে পদটি দুটি আশ্রয় বাক্যে থাকে। ও তো সিদ্ধান্ত থাকে না, দেখলে তো। যে পদটি দুটি আশ্রয় বাক্যে থাকে তাকে হেতুপদ বলে। তাহলে এদের অবস্থান মনে রাখলে তুমি এদের সংজ্ঞাও বলতে পারবে। তাহলে যেটা পক্ষপদ বলছি, তাহলে ওটার ক্ষেত্রে লিখেছি যে পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে থাকে এবং অপ্রধান আশ্রয় বাক্যে থাকে তাকে পক্ষপদ বলে। যে পদটি সিদ্ধান্তে বিধেয় স্থানে থাকে এবং প্রধান আশ্রয় বাক্যে থাকে তাকে সাধ্যপদ বলে। আর যে পদটি দুটি আশ্রয় বাক্যে থাকে তাকে হেতুপদ বলে। তাহলে এই গেল তোমার তিনটি পদ, যে ন্যায় অনুমানে যে তিনটি পদ থাকে, নিরপেক্ষ ন্যায় অনুমানেও তাই, যে তিনটি পদ থাকে সেই তিনটি পদের সংজ্ঞা। এবার হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য। নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য এখানেই চট করে দেখে নিই, কেন কি বেশ কতগুলো গঠনের সময় বেশ কতগুলো বৈশিষ্ট্য এখানেও ধরা পড়ে গেছে। তো আচ্ছা, আমি এই পাতাতে দেখি নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য। প্রথমেই তো সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে তিনটি বচন থাকবে, কেননা আমরা মাধ্যম অনুমানের ক্ষেত্রে তিনটে করে বচনই পাচ্ছি। তিনটি বচন থাকবে। কি কি বচন জানো সেটা লিখে দেবে। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত, তিনটে। আচ্ছা, আরও একটা ভালো বৈশিষ্ট্য মানে মনে রাখার মতো বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তিনটি পদ থাকবে। কি কি পদ তোমাদের উপর ছেড়ে দিলাম, তিনটি পদ লেখো। তিনটি পদ এতক্ষণ জানা হয়ে গেছে, লেখো। এবার আর কি, এটা বলেছি নিরপেক্ষ ন্যায়, তো স্বাভাবিক যে সব বচনগুলো নিরপেক্ষ বচনই হবে। তাহলে ওটা লিখবো যে প্রতিটি বচনে নিরপেক্ষ হবে, নিরপেক্ষ বচন হবে। ঠিক আছে। আরও লিখতে পারি, সেটা হচ্ছে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে, যেরকম সংজ্ঞার ক্ষেত্রে লিখেছিলাম। সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে। আরও লিখতে পারি সিদ্ধান্তটি একটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যাবে না, একটি আশ্রয় বাক্যকে, এগুলো সংজ্ঞাতেই পড়লাম, অতিক্রম করে যাবে না, যাবে না। আচ্ছা, এরকম করে কতগুলো বৈশিষ্ট্য আমরা নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে লিখতে পারি। এবার একটা জিনিস দেখো, নিরপেক্ষ ন্যায়ের যে আমি বললাম যে হেতুপদ দুটোর অবস্থান ঠিক নেই, যে আশ্রয় বাক্য দুটোতে কখনো হেতুপদটা এখানেও থাকতে পারে, বিধেয় স্থানে থাকতে পারে, কখনো উদ্দেশ্য স্থানে থাকতে পারে। এটার ক্ষেত্রেও তাই, হেতুপদটা কখনো উদ্দেশ্য স্থানে থাকতে পারে, কখনো বিধেয় স্থানেও থাকতে পারে। এই যে হেতুপদের অবস্থান চেঞ্জ হচ্ছে, এর ভিত্তিতে কতগুলো সংস্থান গঠন করা হয়েছে। যেমন দেখো, আমি কতগুলো উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরো, শর্টে লিখছি, প্রধান আশ্রয় বাক্য আছে, এটা অপ্রধান আশ্রয় বাক্য, আর একটা হচ্ছে
সিদ্ধান্ত আছে। ধরো এই তিনটে আমি একটা ন্যায় অনুমান গঠন করছি। তো ন্যায় অনুমানের ক্ষেত্রে আমি বলেছি যে উদ্দেশ্য স্থানে এস থাকবে আর বিধেয় স্থানে পি থাকবে। তো আমি ধরো এটা করলাম সকল এস হয় পি, বা কিছু এটা করলাম সকল এস হয় পি করলাম ধরো, বা শুধু এস পি আমি লিখে দেখাচ্ছি এমনি। তারপরে ধরো অপ্রধান আশ্রয় বাক্যে আমি করলাম এস এস হয় এম ধরো কিছু একটা, আবার আমি এখানে করলাম যে এম হয় পি। তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে অবশ্যই এস কে থাকতে হবে, বিধেয় স্থানে অবশ্যই পি কে থাকতে হবে, মানে এটা পক্ষপদকে থাকতে হবে, এখানে সাধ্যপদকে এখানে থাকতে হবে। আর পক্ষপদটা অপ্রধান আশ্রয় বাক্যে থাকবে। অপ্রধান আশ্রয় বাক্যে এই ক্ষেত্রে উদ্দেশ্য স্থানে রয়েছে, আর সাধ্যপদটা প্রধান আশ্রয় বাক্যে থাকবে, এখানে এক্ষেত্রে বিধেয় স্থানে রয়েছে। আর হেতুপদ দুটো কি রয়েছে? হেতুপদ দুটো প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে রয়েছে, অপ্রধান আশ্রয় বাক্যে বিধেয় স্থানে রয়েছে। তাহলে হেতুপদ দুটোর অবস্থান হচ্ছে এইরকম, তেরচা করে এইরকম। এই তাহলে এই একটা ন্যায়ের আকার দাঁড়ালো এইরকম, আশ্রয় বাক্য দুটোকে নিয়ে, দুটো আশ্রয় বাক্যকে নিয়ে ন্যায়ের আকার এরকম দাঁড়ালো এই ক্ষেত্রে। ঠিক আছে, নিচে অবশ্যই এস পি আছে, এটাও আমি লিখতে পারি। নিচে এস পি আছে, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে পি আছে, এখানে এস আছে, এরকম একটা আকার দাঁড়ালো। আবার আরেকটা উদাহরণ হতে পারে এরকম, দেখো প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত। ঠিক আছে, তো সিদ্ধান্ত স্থানে এস তো থাকবেই, আর পি আছে, মাঝে হয় বা নয় যাই হোক আছে কিছু একটা। আর এটার ক্ষেত্রে আমি এখানে এস করলাম, এখানে এম করলাম। ঠিক আছে, এখানে পি করলাম, এখানে এম করলাম। আচ্ছা, এই ন্যায়টার ক্ষেত্রে দেখো যদি এরকম আকার হয় তাহলে সেটার ক্ষেত্রে এমটা কীরকম আছে? এমটা এরকম আছে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে এমটার অবস্থান এরকম হচ্ছে, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে পি আছে, এখানে এস আছে, আর এস পি নিচে আছে। তাহলে এইটা ন্যায়ের এরকম একটা আকার হতে পারে, ন্যায়ের এরকমও একটা আকার হতে পারে। আরও দেখাচ্ছি দেখো, তার মানে কি দেখো, হেতুপদগুলো অবস্থান পরিবর্তন করছে বলে এই আকারগুলো বদলে যাচ্ছে, হেতুপদগুলো অবস্থান পরিবর্তন করে নিচ্ছে বলে আকারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা এরকম হতে পারে, দেখো প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, এবার আমার সিদ্ধান্ত স্থানে এস আর পি কে তো রাখতেই হবে, এস পি রাখলাম, এমটা এখানে থাকলো, ধরো এমটা এখানে থাকলো, এসটা এখানে থাকলো, পিটা এখানে থাকলো। তাহলে এবার আকারটা কেমন দাঁড়ালো? এরকম দাঁড়ালো। তাহলে এবারের আকারটা দাঁড়ালো এইরকম, এম এম পি এস এস পি, এটা অন্য আকার দাঁড়ালো। আবার এরকম হতে পারে, আর একটা হতে পারে সিদ্ধান্ত এস পি তো রাখতেই হবে সিদ্ধান্তে, উদ্দেশ্য স্থানে এস, বিধেয় স্থানে পি। আমি এইখানে এম কে রাখলাম, এখানে এস, এখানে পি কে রাখলাম, ঠিক আছে। এটার ক্ষেত্রে আকারটা কেমন দাঁড়ালো? এইরকম দাঁড়ালো। এটার ক্ষেত্রে আকারটা এরকম দাঁড়ালো, জেড ডাই। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকবার এই হেতুপদের অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে বলে, কখনো হেতুপদটা কোনাকুনি থাকছে, কখনো এই ডান দিকে থাকছে, কখনো এই বাঁ দিকে থাকছে, কখনো জেডের মতো থাকছে, এই রকম পরিবর্তন হয়ে যাচ্ছে বলে ন্যায়ের আকারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই কারণে এই যে এরকম আকারগুলো তৈরি হলো এম এর জন্য, মানে হেতুপদের জন্য, এগুলোকে বলা হয় সংস্থান। এই রকম আকার হলে এটাকে বলা হবে প্রথম সংস্থান। এই রকম যদি আকার হয় এম এর, ডান দিকে ডান হাতি যদি আকারটা হয়, তাহলে এটাকে বলা হবে দ্বিতীয় সংস্থান।
যদি এরকম বাঁ দিক থেকে একসাথে থাকে তাহলে এটাকে বলা হবে তৃতীয় সংস্থান। আর যদি এরকম জেডের মতো আকার হয় তাহলে সেটা হবে চতুর্থ সংস্থান। ঠিক আছে, তাহলে এই পুরো আকারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র হেতুপদের অবস্থান পরিবর্তন হওয়ার জন্য। হেতুপদ কেমন রয়েছে সেই অবস্থানের ভিত্তিতে এইরকম এতগুলো ন্যায়ের আকার গঠিত হলো। কটা হলো? 1 2 3 4টে। তাহলে সংস্থান কাকে বলে যদি বলে, তাহলে আমি লিখব ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান অনুসারে, আচ্ছা, ন্যায় অনুমানে আশ্রয় বাক্য দুটিতে, ন্যায় অনুমানের আশ্রয় বাক্য দুটিতে হেতুপদের অবস্থান অনুসারে, হেতুপদের অবস্থান অনুসারে ন্যায়ের যে আকার তাকে ন্যায়ের সংস্থান বলে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই বললাম যে হেতুপদের অবস্থার পরিবর্তন হয়ে যাওয়ার জন্য, হেতুপদের অবস্থান কোনাকুনি হয়েছে, ডান দিকে হয়েছে, বাঁ দিকে হয়েছে, জেডের মতো হয়েছে, তো হেতুপদের অবস্থান পরিবর্তন হয়ে যাওয়ার জন্য ন্যায়ের এই ভিন্ন ভিন্ন আকারগুলো তৈরি হয়েছে। সে কারণে লিখেছি ন্যায় অনুমানের আশ্রয় বাক্য দুটিতে হেতুপদের, হেতুপদ তো আশ্রয় বাক্য দুটিতেই থাকে, সিদ্ধান্ত তো থাকে না, যেহেতু থাকে না তাই সিদ্ধান্ত একই রকম আছে সবসময়। তাহলে ন্যায় অনুমানের আশ্রয় বাক্য দুটিতে হেতুপদের অবস্থান অনুসারে ন্যায়ের যে আকার তাকে ন্যায়ের সংস্থান বলে। ন্যায়ের সংস্থান কটি প্রশ্ন হতে পারে, তাহলে তুমি বলবে ন্যায়ের সংস্থান 4টে। ন্যায়ের 4টে সংস্থান দেখতে কেমন হয় দেখতেই পাচ্ছ। এটা প্রথম সংস্থান, এটা দ্বিতীয় সংস্থান, ডান দিক থেকে শুরু হয়, তৃতীয় সংস্থান, বাঁ দিক থেকে চতুর্থ সংস্থান, জেডের মতো। তাহলে মনে রাখার জন্য এটা এরকম মনে রাখতে পারো, এটা উল্টো জেড, প্রথমেই শুরু হচ্ছে উল্টো জেড দিয়ে, তারপরে আমরা ডান হাত বেশি ইউজ করি তো ওই জন্য ডান হাত দিয়ে শুরু হচ্ছে, তারপরে যাচ্ছে বাঁ হাতে, তারপরে সোজা জেড। তাহলে উল্টো জেড থেকে শুরু হয়েছিল 1 নম্বর সংস্থান। 2 নম্বর সংস্থান ডান দিক থেকে শুরু হচ্ছে, ডান হাত আমরা বেশি ইউজ করছি তো ডান দিক থেকে শুরু হচ্ছে 2 নম্বর সংস্থান। 3 নম্বর সংস্থান বাঁ দিক থেকে শুরু হচ্ছে, বাঁ হাতটা ডান হাতের পরে ইউজ করি তাই জন্য 3 নম্বর সংস্থান। 4 নম্বর সংস্থান হচ্ছে 1 নম্বর সংস্থান যেটা উল্টে ছিল সেটাই সোজা হয়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 4 নম্বর সংস্থান। তাহলে আমরা এরকম করে মনে রাখতে পারি। আচ্ছা, এবার আমি একটা ন্যায়ের একটা উদাহরণ নিই। দেখো, এটা উদাহরণ নিচ্ছে, এটা প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত। এটা ভালো মতো একটা সুন্দর করে লিখে তোমাদেরকে দেখাই। ধরো এরকম একটা উদাহরণ হলো যে কোনো কোনো মানুষ হয় বীর। এটা কি বচন? এটা আই বচন। তারপরে বচনটা ধরো আছে কোনো কোনো বীর হয় মহিলা। এটা কি বচন? এটাও আই বচন। আচ্ছা, আর তারপর হচ্ছে কোনো কোনো মানুষ হয় মহিলা। এটা কি বচন? এটাও আই বচনে হচ্ছে। আচ্ছা, তো ধরো এরকম একটা ন্যায় আছে, এরকম একটা যুক্তি আছে। এটা ন্যায় কি করে বুঝবো? না, এখানে 3টে বচন রয়েছে। আমি জানি, আমরা আগেই পড়লাম একবার যে ন্যায়ের এই যে বৈশিষ্ট্যের ক্ষেত্রে পড়লাম 3টে বচন রয়েছে। তো তারপরে দেখলাম 3টে পদও রয়েছে। কি কি পদ? মানুষ, মহিলা আর বীর, 3টে পদও রয়েছে। ন্যায় 3টে পদও থাকে। হ্যাঁ, তো দেখলাম 3টে বচন রয়েছে, 3টে পদ রয়েছে, সবগুলোই দেখলাম নিরপেক্ষ বচন রয়েছে। তো সেই অনুসারে বুঝতে পেলাম কি আচ্ছা এটা একটা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। এটা বুঝতে পেরে গেলাম এটা একটা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে? এগুলো দেখে নিলাম কোনটা এস কোনটা পি হবে দেখছি, কেননা আমাকে সংস্থান নির্ণয় করতে হবে। ধরো আমাকে সংস্থান নির্ণয় করতে বলেছে যে এটা কোন সংস্থানের মধ্যে পড়ছে বলো, 1 2 3 না 4 বলেছে এরকম। তো আমি কি করবো? প্রথমে এস, সিদ্ধান্তে যেটা উদ্দেশ্য স্থানে থাকে সেটা এস হয়, যেটা বিধেয় স্থানে থাকে সেটা পি হয়। আর যে বচনটা
সিদ্ধান্তে থাকে না, শুধু আশ্রয় বাক্য দুটো থাকে, সেটাকে এম হয়। এটা এম হবে, এটা এম হবে। মহিলাটা পি হয়েছে, তো এটা পি হবে। আচ্ছা, তাহলে আর এটা হচ্ছে পি হচ্ছে এই মহিলা, এটা তো আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, এটা তো এরকম হবে না। মানুষ, আচ্ছা তাহলে এটা মহিলা হয় মানুষ করতে হবে, মহিলা হয় মানুষ। আচ্ছা এটা এস হবে, আর এটা হচ্ছে পি হবে। তো যাই হোক, এটা হচ্ছে এরকম দাঁড়ালো। তো এটার আমাকে মানে সংস্থান নির্ণয় করতে দিয়েছে। সংস্থানটা তাহলে কেমন আছে, এম এম এদিকে আছে, আর এটা হচ্ছে এখানে পি আছে, এখানে এস আছে, এটা হয়েছে জেড হয়েছে। জেডটা হলে কি হয়, এই দেখো এখানে জেড হয়েছে। আচ্ছা জেড হলে কি হয়, জেড হলে এটা 4 নম্বর সংস্থান হয়, তাহলে আমি এটা বলবো এটা 4র্থ সংস্থান। বেশ, এটা যেমন 4র্থ সংস্থান হলো, এটা সংস্থান বলা হচ্ছে। এবার এই যে আশ্রয় বাক্যগুলোর প্রত্যেকটার একটা গুণ রয়েছে, এই একটা পরিমাণ রয়েছে, একটা গুণ রয়েছে, এই যে একটা পরিমাণ একটা গুণ, এই যে একটা পরিমাণ একটা গুণ, আশ্রয় বাক্য সিদ্ধান্তগুলো, এই যে ন্যায়ের বচনগুলোর গুণ আর পরিমাণের ভিত্তিতে তাদের একটা আকার গঠন করা হয়, সেই আকারটাকে বলা হবে মূর্তি। তাহলে এই গুণ আর পরিমাণের ভিত্তিতে কিরকম আকার, এই যে এটা গুণ আর পরিমাণের ভিত্তিতে এটা কি হয়েছে, এটা আই বচন হয়েছে, প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্যের গুণ আর পরিমাণের ভিত্তিতে এটাও আই বচন হয়েছে। আর সিদ্ধান্তের গুণ আর পরিমাণের ভিত্তিতে এটাও আই বচন হয়েছে। এই যে আই 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 বচন হলো, এটাকে বলা হবে মূর্তি, এটাকে বলা হয় ন্যায়ের মূর্তি। এরকম যদি এটা সকল হয় থাকতো তাহলে এটা এ লিখতাম, এটা যদি কোনো নয় থাকতো তাহলে ই লিখতাম, এটা যদি আবার কোনো নয় থাকতো তাহলে এটাকে ই লিখতাম। তাহলে সেই ক্ষেত্রে সেইটা হতো এই ন্যায়টার মূর্তি। তার মানে ন্যায়ের মূর্তি কাকে বলবো, মূর্তি বলবো ন্যায়ের অন্তর্গত বচনগুলি ন্যায়ের অন্তর্গত বচনগুলির গুণ আর পরিমাণের ভিত্তিতে, বচনগুলির গুণ ও পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাকে মূর্তি বলে। ঠিক আছে, তাহলে ন্যায়ের অন্তর্গত যে বচনগুলো রয়েছে সেই বচনগুলোর গুণ আর পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার, তার মানে বচনগুলো যে বচন হবে। তাহলে আমরা আগে একটা উদাহরণ দেখেছিলাম, এই উদাহরণটাকে দেখো, সকল মানুষ হয় মরণশীল, এটা কি বচন ছিল, এ বচন ছিল। রাম হয় মানুষ, এটাও এ বচন, আর রাম হয় মরণশীল। তাহলে এই বচনটার ক্ষেত্রে মূর্তি কি হবে, এটা এই বচনটার ক্ষেত্রে মূর্তি হবে এ এ এ। বোঝা গেছে? তাহলে ন্যায়ের অন্তর্গত বচনগুলির গুণ আর পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাকে বলা হয় ন্যায়ের মূর্তি। ঠিক আছে, এরকম করে যে মানে বচনগুলো যা যা হবে, মানে এ বচন হোক আই বচন হোক, যা বচন হবে সেগুলো পরপর সাজিয়ে লিখলে সেটাই হবে সেই ন্যায়টার মূর্তি। এবার এই মূর্তিটা 3 রকম অর্থে ব্যবহার করেছে অনেকে। কিরকম দেখো, কেউ কেউ এটাকে সাধারণ অর্থে ব্যবহার করেছে, সাধারণ অর্থে ব্যবহার করেছে। সাধারণ অর্থে 3 রকম অর্থে ব্যবহার করা, একটা হচ্ছে সাধারণ অর্থে ব্যবহার করা হতে পারে, একটা হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহার করেছে মূর্তি কথাটাকে, আর কেউ কেউ সংকীর্ণ অর্থে ব্যবহার করেছে। তো যারা এটাকে সাধারণ অর্থে ব্যবহার করেছে তারা বলেছে যে এই ন্যায়ের ক্ষেত্রে কেবলমাত্র
কেবলমাত্র এই আশ্রয় বাক্য দুটোর যে বচন, সেই বচনের গুণ আর পরিমাণের ভিত্তিতে যে আকার আমরা পাই সেটাই হবে ন্যায়ের মূর্তি। এরা সিদ্ধান্তকে ধরছে না। যারা সাধারণ অর্থে মূর্তি কথাটা ব্যবহার করছে, তাদের মতে কেবলমাত্র আশ্রয় বাক্য দুটোর গুণ আর পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার সেটাই হচ্ছে মূর্তি। তাহলে যারা সাধারণ অর্থ, তারা কি বলছে? তারা বলছে যে কেবল আশ্রয় বাক্য দুটির গুণ ও পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাই মূর্তি। তাহলে কেবলমাত্র আশ্রয় বাক্য দুটোর গুণ আর পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাই হলো মূর্তি। এটা সাধারণ অর্থে। যারা ব্যাপক অর্থে গ্রহণ করছে, তারা বলছে কি না, শুধুমাত্র দুটো আশ্রয় বাক্য নয়, সিদ্ধান্তকেও নিতে হবে। অর্থাৎ দুটি আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের গুণ পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাই হলো মূর্তি। তাহলে যারা ব্যাপক অর্থে ব্যবহার করছে, তাদের মতে দুটি আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাই মূর্তি। তাহলে কি হলো, যারা সাধারণ অর্থে ব্যবহার করলো মূর্তি কথাটা, তাদের মধ্যে কেবল আশ্রয় বাক্য দুটোর গুণ আর পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাই মূর্তি। ব্যাপক অর্থে যারা ব্যবহার করলো, তারা বললো দুটি আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের গুণ আর পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাই হলো মূর্তি। তার মানে এদের মতে মূর্তি বলতে শুধুমাত্র আয় হতো। তার মানে এদের মতে মূর্তি বলতে শুধু আয় হতো, কিন্তু এদের মতে মূর্তি বলতে আয় মানে দুটো আশ্রয় বাক্যকে নিয়েছে প্লাস সিদ্ধান্তকে নিয়েছে ব্যাপক অর্থে। আর যারা সংকীর্ণ অর্থে ব্যবহার করেছে, তারা বলেছে দুটি আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে বৈধ বৈধ আকার তাই মূর্তি। তাহলে এরা কিন্তু কেউ আকারগুলো বৈধ না অবৈধ সেই কথাটা যোগ করেনি, সাধারণ অর্থে বলো বা ব্যাপক অর্থে বলো। যারা সংকীর্ণ অর্থ গ্রহণ করেছে, তারা বলেছে দুটো আশ্রয় বাক্যে, সাধারণ অর্থে যারা গ্রহণ করেছে তারা যেমন দুটো আশ্রয় বাক্যকেই শুধু ধরেছে, সংকীর্ণ অর্থেও কেবলমাত্র দুটো আশ্রয় বাক্যকেই ধরা হয়েছে। কিন্তু দুটো আশ্রয় বাক্যের গুণ আর পরিমাণের ভিত্তিতে যেইগুলো বৈধ আকার হবে, যেগুলো বৈধতার সমস্ত নিয়ম মেনে চলবে, কেবলমাত্র সেইগুলোকেই এরা মূর্তি বলবে। বোঝা গেছে? তাহলে কেবলমাত্র দুটো আশ্রয় বাক্যকে নিয়ে এরা মূর্তি গঠন করবে ঠিকই সংকীর্ণ অর্থে, কিন্তু যদি বৈধ হয় আকারটা, তবেই সেটাকে মূর্তি বলবে। ঠিক আছে, এই তিনটে অর্থ হলো। তাহলে একজনেরা বলছে কেবলমাত্র আশ্রয় বাক্য দুটোর গুণ আর পরিমাণের ভিত্তিতেই ন্যায়ের যে আকার তাই মূর্তি। যারা ব্যাপক অর্থে গ্রহণ করেছে, তারা বলছে দুটো আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ আর পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাই হচ্ছে মূর্তি। আর যারা সংকীর্ণ অর্থে ব্যবহার করেছে, তারা বলেছে দুটো আশ্রয় বাক্যের গুণ পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যেগুলো বৈধ আকার সেগুলোই হচ্ছে মূর্তি। ঠিক আছে। আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করে পরীক্ষাতে যে সাধারণ অর্থে ন্যায়ের মূর্তি কাকে বলে, তাহলে তখন এটা তুমি লিখবে, বা ব্যাপক অর্থে ন্যায়ের মূর্তি কাকে বলে তখন তুমি এটা লিখবে, বা সংকীর্ণ অর্থে ন্যায়ের মূর্তি কাকে বলে তখন তুমি এটা লিখবে। কিন্তু যদি শুধু তোমাকে বলে মূর্তি কাকে বলে, ন্যায়ের মূর্তি কাকে বলে, তখন কিন্তু আগে যেটা আমরা পড়লাম কি ন্যায়ের অন্তর্গত বচনগুলোর গুণ ও পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যে আকার তাই মূর্তি, এটাই লিখবে। ঠিক আছে। আচ্ছা, এরকম শর্ট প্রশ্ন আসতে পারে যে সাধারণ অর্থে মূর্তির সংখ্যা কয়টি, ব্যাপক অর্থে মূর্তির সংখ্যা কয়টি, সংকীর্ণ অর্থে মূর্তির সংখ্যা কয়টি। তো সেই কারণে আমরা মূর্তির সংখ্যাগুলো একটু দেখে নিই। দেখো, আমি এটা সাধারণ অর্থে দেখছি। হ্যাঁ, সাধারণ অর্থে দেখাই। ন্যায়ের আকার কিরকম হয়?
একটা প্রধান আশ্রয় বাক্য থাকে, একটা অপ্রধান আশ্রয় বাক্য থাকে, আর তারপরে একটা সিদ্ধান্ত থাকে। দুটো আশ্রয় বাক্য থাকে, তারপরে একটা সিদ্ধান্ত থাকে। ঠিক, ধরো আমি ধরে নিচ্ছি, মানে মোট মূর্তি কিরকম হতে পারে, মূর্তি কতগুলো হতে পারে সেটা আমরা একটু মানে জানবার চেষ্টা করছি। ধরো প্রধান আশ্রয় বাক্য এ বচন হলো, সাপোজ। অপ্রধান আশ্রয় বাক্য এ বচন হলো। আমি এটা সাধারণ অর্থে যেহেতু গ্রহণ করছি, তাই সিদ্ধান্তটা রাখার কোনো দরকার নেই, কারণ সাধারণ অর্থে তো কেবলমাত্র দুটো আশ্রয় বাক্যের গুণ পরিমাণের ভিত্তিতেই মূর্তি গঠন করেছে, তো সেক্ষেত্রে সিদ্ধান্ত রাখার দরকার নেই, সিদ্ধান্ত রাখছে না, শুধুমাত্র প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য রাখছে। তো ধরো প্রধান আশ্রয় বাক্য হলো এ, অপ্রধান আশ্রয় বাক্য হলো এ, তাহলে এখানে মূর্তিটা কি হবে, এ এ, এরকম একটা মূর্তি হতে পারে। আবার প্রধান আশ্রয় বাক্য হলো এ হলো, অপ্রধান আশ্রয় বাক্য ই হলো, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে মূর্তি কি হবে, এ ই হবে, এই একটা মূর্তি হতে পারে। আবার প্রধান আশ্রয় বাক্য ধরো এই থাকলো, অপ্রধান আশ্রয় বাক্য আই হলো, তাহলে মূর্তি কি হবে, এটা হবে। প্রধান আশ্রয় বাক্য ধরো এ থাকলো, অপ্রধান আশ্রয় বাক্য ও হলো, তাহলে মূর্তি কি হবে, এটা। চারটে হলো। একইভাবে আমি ই বচনকে নিয়ে করি, দেখো। ধরো প্রধান আশ্রয় বাক্য ই হলো, অপ্রধান আশ্রয় বাক্য এ হলো, প্রধান আশ্রয় বাক্য ই হলো, অপ্রধান আশ্রয় বাক্য ই হলো, প্রধান আশ্রয় বাক্য ই হলো, অপ্রধান আশ্রয় বাক্য আই হলো, প্রধান আশ্রয় বাক্য ই হলো, অপ্রধান আশ্রয় বাক্য ও হলো। তাহলে মূর্তিগুলো কি কি পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এ ই এর ক্ষেত্রে দেখা হয়ে গেল। এবার ধরো আমি আয়ের ক্ষেত্রে দেখি। ধরো প্রধান আশ্রয় বাক্য আই হলো, অপ্রধান আশ্রয় বাক্য এ হলো, প্রধান আশ্রয় বাক্য আই হলো, অপ্রধান আশ্রয় বাক্য ই হলো, প্রধান আশ্রয় বাক্য আই হলো, অপ্রধান আশ্রয় বাক্য আই হলো, প্রধান আশ্রয় বাক্য ও হলো, অপ্রধান আশ্রয় বাক্য এ আই হলো, অপ্রধান আশ্রয় বাক্য ও হলো। তাহলে মূর্তিগুলো পাবো আমরা এরকম। ঠিক আছে, এবার ধরো ও এর ক্ষেত্রে দেখি। তাহলে মূর্তি পেলাম, তাহলে মোট সাধারণ অর্থে মানে যদি আশ্রয় বাক্য শুধু দুটো আশ্রয় বাক্যের গুণ পরিমাণের ভিত্তিতে আমরা মূর্তি গঠন করি, তাহলে আমরা মূর্তি কতগুলো পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা পাচ্ছি। এই যে 16টা মূর্তি পেলাম, এগুলো প্রত্যেকটা সংস্থানের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। প্রথমে আমরা 1 নম্বর সংস্থানের ক্ষেত্রে এই 16টা মূর্তি ইউজ করলাম, 2 নম্বর সংস্থানের ক্ষেত্রে আবার 16টা মূর্তি ইউজ করলাম, 3 নম্বর সংস্থানের ক্ষেত্রেও 16টা মূর্তি বসিয়ে দেখলাম, 4 নম্বর সংস্থানের ক্ষেত্রেও 16টা মূর্তি বসিয়ে দেখলাম। তার মানে মোট সাধারণ অর্থে মোট মূর্তির সংখ্যা কত হলো, 16 যুক্ত 16 যুক্ত 16 যুক্ত 16, মানে 4 বার 16, তাহলে 16 গুণিত 4 মানে মোট 64টি। তাহলে সাধারণ অর্থে মোট মূর্তির সংখ্যা হলো 64টি। এটা শর্ট প্রশ্ন আসতে পারে। আচ্ছা, কি করে বের করলাম বুঝলে নিশ্চয়ই। এই যে মোট 16টা মূর্তি হলো, এদেরকে প্রত্যেকটা সংস্থানের ক্ষেত্রে বসালে আলাদা আলাদা আকার আসছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা আকার আসছে, সেই কারণে এই 16টাকে প্রত্যেকটা সংস্থানের ক্ষেত্রে আমি বসালাম, আর আমি মোট 64টা মূর্তি পেলাম, 64 রকমের মূর্তি পেলাম। তাহলে সাধারণ অর্থে মোট মূর্তির সংখ্যা হচ্ছে 64টি। শর্ট প্রশ্ন আসতে পারে, সাধারণ অর্থে মূর্তির সংখ্যা কয়টি, সাধারণ অর্থে ন্যায়ের মূর্তির সংখ্যা কয়টি, তখন তোমাকে এখানে লিখতে হবে 64টি। ঠিক আছে, এবার দেখো ব্যাপক অর্থে। ব্যাপক অর্থে আমাকে কি বলেছিল, ব্যাপক অর্থে আমাদেরকে বলেছিল যে শুধুমাত্র দুটো আশ্রয় বাক্য নয়, দুটো আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ পরিমাণের ভিত্তিতে, মানে এইটার ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্তকেও ধরতে হবে, যেহেতু সিদ্ধান্তের ভিত্তিতেও বলেছে। তাহলে যদি ধরি, এবার আমি এখানে অলরেডি পেয়েছি এ এ, মানে আশ্রয় বাক্য যদি এ থাকে, সিদ্ধান্ত যদি এ থাকে, এই প্রত্যেকটার ক্ষেত্রে 4টে করে হবে। এবার এখানে যে 16টা আমরা সাজিয়েছিলাম, এই প্রত্যেকটার ক্ষেত্রে 4টে করে হবে। দেখো কি করে,
এ এ সিদ্ধান্ত এ হতে পারে, আবার এ এ ই হতে পারে, আবার এ এ আই হতে পারে, আবার এ এ ও হতে পারে। তাহলে এই এ এ কে দিয়ে, এই যে প্রথমে আমরা এ এ পেয়েছি, এই এ এ কে দিয়ে 4 রকম মূর্তি হতে পারে। এ এ ই, এ এ আই, এ এ ও। ঠিক আছে, এই এ এ কে দিয়ে 4টে মূর্তি হলো। এ ই কে দিয়ে, দেখো এ ই কে দিয়ে কি হয়, এ ই, এ ই কে দিয়ে কি হয় দেখো, এ ই এ হতে পারে, এ ই ই হতে পারে, এ ই আই হতে পারে, এ ই ও হতে পারে। তাহলে কি হলো, এ ই এ, এ ই ই, এ ই আই, এ ই ও। এ ই কে দিয়েও 4টে হলো। সেই একইভাবে এ আই কে দিয়েও 4টে হবে, এ ও কে দিয়েও 4টে হবে, ই এ কে দিয়ে 4টে হবে, ই ই কে দিয়ে 4টে হবে, ই আই কে দিয়ে 4টে হবে, ই ও কে দিয়ে 4টে হবে, আই এ কে দিয়ে 4টে হবে, আই ই কে দিয়ে 4টে হবে। তার মানে এখানে যত আছে সেইগুলোকে আবার প্রত্যেকটাকে 4টে করে করা যাবে মূর্তি, যদি সিদ্ধান্তকে ধরে নিই। ব্যাপক অর্থে যেহেতু সিদ্ধান্তকে ধরেছে, তাহলে শুধুমাত্র আশ্রয় বাক্য দুটোকে ধরে যেখানে 64টা হয়েছিল, সেখানে প্রত্যেকটার 4টে করে হবে, সেখানে প্রত্যেকটার আবার 4টে করে হবে যদি সিদ্ধান্তকে ধরি। তার মানে আমার মোট হয়েছিল 64টা, 64 প্রত্যেকটার, 64টার প্রত্যেকটার আমি দেখলাম এখানে 4টে করে হচ্ছে প্রত্যেকটার, আবার এইগুলো প্রত্যেকটার সংস্থানে হবে, তো মোট 64টার আবার 4টে করে হবে প্রত্যেকটার, তাহলে হবে 256টা। এরকম 256টা তো খাতাতে করে দেখানো সম্ভব নয়, নিজে করে দেখতে পারো। 256টাই কিন্তু হবে, যেহেতু প্রত্যেকটার 4টে করে বেরোচ্ছে, এখানে প্রত্যেকটার 4টে করে বেরোচ্ছে। এখানে মোট ছিল 64টা, 64টার তেমন 4টে করে বেরোবে, সেই 64টার 4টে করে বেরোলে মোট হবে 256টা। তাহলে ব্যাপক অর্থে ন্যায়ের মূর্তির সংখ্যা হচ্ছে 256টা। শর্ট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে সংকীর্ণ অর্থে। আর একটা অর্থ ছিল সংকীর্ণ। সংকীর্ণ অর্থে বলেছিল দুটো আশ্রয় বাক্যের গুণ পরিমাণের ভিত্তিতে ন্যায়ের যেগুলো বৈধ মূর্তি সেগুলোই হবে, যেগুলো বৈধ আকার সেগুলোই হবে মূর্তি। তাহলে এই অর্থে বলে রাখা দরকার যে সংকীর্ণ অর্থে ন্যায়ের মূর্তির সংখ্যা হচ্ছে 19টি। সংকীর্ণ অর্থে ন্যায়ের মূর্তির সংখ্যা হচ্ছে 19টি। এটাও শর্ট প্রশ্ন আসতে পারে। এবার এই 19টা মূর্তি মনে রাখতে হবে, এই 19টা মূর্তির নাম মনে রাখতে হবে। ঠিক আছে, এই 19টা মূর্তি কি কি? প্রথম সংস্থানে আছে 4টে, প্রথম সংস্থানে আছে 4টে মূর্তি। দ্বিতীয় সংস্থানে আছে বৈধ মূর্তি বলছি, হ্যাঁ সংকীর্ণ অর্থে মূর্তি বলছি। প্রথম সংস্থানে, আচ্ছা দ্বিতীয় সংস্থান আকারটা কেন লিখলাম, আমি দ্বিতীয় সংস্থান লিখি। প্রথম সংস্থানে আছে 4টে বৈধ মূর্তি, দ্বিতীয় সংস্থানে আছে 4টি বৈধ মূর্তি, তৃতীয় সংস্থানেও আছে 6টি বৈধ মূর্তি, আর চতুর্থ সংস্থানে আছে 5টি বৈধ মূর্তি। 4 4 6 5, মোট 19টা হচ্ছে 4 4 6 5। মনে রাখতে হবে। এরকম শর্ট প্রশ্ন আসতে পারে যে 1 নম্বর সংস্থানে কটি বৈধ মূর্তি আছে, 2 নম্বর সংস্থানে কটি বৈধ মূর্তি আছে, 3 নম্বর সংস্থানে কটি বৈধ মূর্তি আছে, 4 নম্বর সংস্থানে কয়টি বৈধ মূর্তি আছে, এরকম কিন্তু প্রশ্ন হতে পারে। এবার প্রথম সংস্থানে যেগুলো বৈধ মূর্তি, এই 4টে বৈধ মূর্তি কি কি? 4টে বৈধ মূর্তি বারবারা, এই নামগুলো মনে রাখতে হবে একটু। সেলারেন্ট, ড্যারি, ফেরিও, বারবার সেলারেন্ট, ড্যারি, ফেরিও। আচ্ছা যদি লক্ষ্য করো তাহলে দেখো বারবারা এ এ এ, তার মানে এই মূর্তিটা হচ্ছে এ এ এ। 1 নম্বর সংস্থানে একটা বৈধ মূর্তি হচ্ছে এ এ এ। এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো ই এ ই, ই এ ই। 1 নম্বর সংস্থানে আরেকটা বৈধ মূর্তি হচ্ছে ই এ ই।
AII, আর একটা বৈধ মূর্তি হচ্ছে AII। নামের মাধ্যমে এগুলোকে বোঝানো হয়েছে, হ্যাঁ। EIO, আর একটা বৈধ মূর্তি হচ্ছে EIO। ঠিক আছে, তাহলে নামগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। বারবারা, সেলারিন, ড্যাডি ফেরিও, এগুলো হচ্ছে প্রথম সংস্থানের 4টে বৈধ মূর্তি। তারপরে দেখো, তারপর 4টে আছে তারপর সংস্থানে, কেমিস্ট্রেস, সেসারে, ফেস্টিনো, বারোকো। এটা ক্ষেত্রে তাও দেখো AEE, EAE, EIO, AOO। তৃতীয় সংস্থানের ক্ষেত্রে 6টা বৈধ মূর্তি আছে, 6টা বৈধ মূর্তি আছে। ডরোথি ডিসামেস ডাটিসি, ডরোথি ডিসামেস ডাটিসি ফেলাপটন, ফেলাপটন টি হবে, TON, ফেলাপটন বোকার্ডো, ফেরিসন। এটাকে তো তাই AAI, IAI, AII, EAO, OAO, EIO, ডরোথি ডিসামেস ডাটিসি ফেলাপটন বোকার্ডো ফেরিসন। এটা হচ্ছে ব্রাহ্মণ টিপ, এটা 5টা আছে। ব্রাহ্মণ টিপ, ক্যামেনেজ, ডিমারিজ, ফেসাপো, ফেসিশন। এটার ক্ষেত্রেও তাই AAI, AEE, IAI, EAO, EIO। ঠিক আছে, এই হলো মোট 19টা বৈধ মূর্তি। খুব সহজ, একটু একটু করে পড়লে, এক একটা মূর্তির নাম পড়লে মনে থেকে যাবে। বারবারা, সেলারিন, ড্যাডি ফেরিও, কেমিস্ট্রি, সেসারে, ফেস্টিনো, বারোকো, ডরোথি ডিসামেস ডাটিসি ফেলাপটন বোকার্ডো ফেরিসন, ব্রাহ্মণ টিপ, ক্যামিনিস, ডিমারিস, ফেসাপো, ফেসিশন। এই 4টে হচ্ছে বৈধ মূর্তির নাম। এইগুলো একটু মনে রাখতে হবে, শর্ট প্রশ্ন আসতে পারে। সংকীর্ণ অর্থে মূর্তির সংখ্যা কয়টি, প্রথম সংস্থানের মূর্তির সংখ্যা কয়টি, দ্বিতীয় সংস্থানের মূর্তির সংখ্যা কয়টি, তৃতীয় সংস্থানের মূর্তির সংখ্যা, বৈধ মূর্তির সংখ্যা কয়টি, চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি। 4, 4, 6, 5 এরকম করে মনে রাখতে পারো। আর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কেন কি কোনো ন্যায় গঠনের ক্ষেত্রে তোমার বৈধ মূর্তি হলে সেই বৈধ মূর্তির নামটা তোমাকে লিখতে হবে। তাহলে বারবারা, সেলারিন, ড্যাডি ফেরিও, কেমিস্ট্রি, সেসারে, ফেস্টিনো, বারোকো, ডরোথি ডিসামেস ডাটিসি ফেলাপটন বোকার্ডো ফেরিসন, ব্রাহ্মণ টিপ, ক্যামিনিস, ডিমারিস, ফেসাপো, ফেসিশন। আজকে এই পর্যন্ত থাক। পরের ক্লাসে আমরা ন্যায় অনুমান কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।